এখন আমি রয়েছি কঙ্কালীতলা। হাত দেওয়া পছন্দ করে না, খেতে দাও, খেয়ে চলে যাবো। মাই নেম ইজ শানু, তোমরা দেখছো দুরন্ত শানু। আজকে বোলপুরে আমাদের সেকেন্ড দিন, আর আমরা একদম ভোরবেলায় উঠে রেডি হয়ে নিয়েছি, আর ভারত সেবা আশ্রমে চেক আউটও করে নিয়েছি। আর এখন আমরা গাড়িতে বসে জাস্ট বেরিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই আমরা ভারত সেবা আশ্রমের যে মেন গেট, সেখান থেকে এক্সিট করছি। এবারে মেন রোডে উঠে পড়েছি, আর এবার সোজা যাবো কঙ্কালীতলা। দেখতে পাচ্ছ এখানে গাড়ি পার্ক করা হয়ে গেছে, আর আমরা আবার তোমাদের গেটটা দেখে নিচ্ছি। এই যে কঙ্কালীতলার মেন গেট, আবার এখান থেকে আমরা এগিয়ে যাব। আমাদের গাড়ি ভিতরে রয়েছে, জাস্ট মেন গেটটা দেখানোর জন্য। এই যে মেন গেট থেকে এবার আমরা ভিতরে আসছি। যেহেতু গাড়ি থেকে ভিডিও করতে পারিনি, তাই তোমাদের গেটটা দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় মাঠ রয়েছে। এখানে তোমাদের যদি কেউ গাড়ি করে আসো, গাড়ি পার্ক করতে পারবে। তাছাড়া টোটো যা নিয়েই আসো না কেন, এখানে পার্ক করে রাখা যাবে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ কঙ্কালীতলার যে শিব মন্দির, সেটা একদম আমার পিছনে রয়েছে। এই যে মন্দিরটা দেখো, শিবলিঙ্গ ভিতরে রয়েছে। এই যে এটার ভিতরে রয়েছে নিচের দিকে। এখানে শিব আর সতী রয়েছে, আর এখানে মহাদেব রয়েছেন পেন্টিং করা। এটাতে দেখো রথের সময় যে রথযাত্রা হয়, তার রথটা এইখানটাতে রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে। আর এখানে বাউল গান হচ্ছে, দেখতে পাচ্ছ শান্তিনিকেতনে। এটা কিন্তু বেশ কমন। মন্দিরটা কিন্তু খুব সুন্দর কারুকার্য করা। এদিকে পাচ্ছ মন্দিরের পিলারগুলো কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা। আমার মনে হয় আমার সানগ্লাস ইউজ করা উচিত, কারণ আমার চোখে বেশ সমস্যা হচ্ছে। সানগ্লাসটা নিয়ে পরে নিয়েছি, নাহলে সত্যি খুব অসুবিধা হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ এখানে সারি সারি মায়ের পুজোর জন্য ডালার মানে দোকান রয়েছে, আর মন্দিরটা একদম সামনে রয়েছে। আমরা এবার একদম মন্দিরের সামনে চলে এসেছি এই রাস্তাটা দিয়ে। মন্দির চত্বরটা কিন্তু বেশ বড়। দেখতে পাচ্ছ বেশ বড় এরিয়া মন্দিরটা, আর পাশে একটা শ্মশানও রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে আই লাভ কঙ্কালীতলা, আই লাভ কঙ্কালীতলা, যেটা এখন ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় প্রায় লেখা আছে। আর ওইদিকে সেই ধামসা মাদলের যে নাচ, সেটা হচ্ছে মায়ের মন্দিরের একদম সামনে। উপরে উঠতে গেলে জুতো খুলতে হবে। তো পুজো তো দেওয়া হয়ে গিয়েছে, আর পুজো দিয়ে প্রসাদ নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আর এবার যাব নেক্সট ডেস্টিনেশনে, তবে তার আগে আশপাশটা একটু ঘুরে নেব। আর এই কঙ্কালীতলা কিন্তু 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠের মধ্যে পড়ে। এই জায়গায় অনেক বসার জায়গা আছে গাছের তলায়। আর এইখানেই মানে এই কঙ্কালীতলার নামের পিছনে আসল কারণ হলো এই যে তোমরা যে কুণ্ডটা দেখতে পাচ্ছ, এই কুণ্ডটাতেই মায়ের কোমর বা কাকালের অংশটা পড়েছিল, বা এই পীঠটার নাম হয়েছে কঙ্কালীতলা। এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ ভোগের রান্না হচ্ছে, উনুন জ্বলছে। এখানে কিন্তু সব কাঠে রান্না হয়, দেখেছো আশ্রমেও কাঠে রান্না হচ্ছিল, এখানেও কাঠে রান্না হচ্ছে। আর এখানে নাম লিখিয়ে নিলে 12টার মধ্যে ভোগ পেয়ে যাবে, 12টা থেকে 2টোর মধ্যে। কিন্তু আমরা যেহেতু আজকে আমাদের টাইট শিডিউল, তো কিছু করার নেই। পরে যদি কোনোদিন সুযোগ হয় মায়ের কৃপায়, তো অবশ্যই ভোগ খেয়ে যাবো এখান থেকে। আর সামনে রয়েছে কোপাই নদীর ঘাট। ওই দেখো কোপাই নদীর ঘাট সামনে রয়েছে। আমরা কোপাই নদী কালকেও দেখেছিলাম, আজকেও দেখব। আজকে আরও কাছ থেকে দেখব। এ বাবা, কত দূর থেকে আশা করে নদীটা দেখতে এলাম, বাট এখানে দেখছি অনেকটাই মানে মজে গেছে নদীটা, আর জল খুব কম রয়েছে। ওখানে যেরকম সরু হয়ে গেছে, এখানে চওড়া আছে, কিন্তু জল একদমই নেই। শীতকাল বলে হয়তো, বর্ষাকালে জল থাকে। এই দেখো নদীটায় একেবারেই জল নেই বলা যায়, মানে হেঁটে পার হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখতে পাচ্ছ, আর এখানে অনেক ধাপ 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 করে মানে জল বাড়ে বর্ষাকালে সম্ভবত, আমি ঠিক জানি না, কিন্তু জলটা কিন্তু পরিষ্কার আছে মোটামুটি। দেখো জলটা কিন্তু বেশ পরিষ্কার আছে জলটা।
এদিকে দেখতে পাচ্ছ ইট ভাটা রয়েছে দূরে, পাচ্ছ নদীটা এদিক থেকে এসে বেঁকে আবার ওদিকে চলে গেছে, টান নিয়েছে। নদীর পাড়গুলো দেখো কত বড় বড় পাথর দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে, নাহলে নদীর ভাঙন ধরে যাবে। মানে জাস্ট দেখো কতটা উঁচু আর কতটা নিচু হয়ে গেছে নদীটা ভাঙতে ভাঙতে। আর ওই দিকটা কিন্তু চর পড়ে গেছে মাটির, দেখতে পাচ্ছ এই দিক থেকে ভেঙে ওদিকে চর পড়ে যাচ্ছে, নদীর এটাই নিয়ম। এই কোপাই নদীকে উদ্দেশ্য করেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এমনই অ্যামেজিং ফ্যাক্ট জানার জন্য আমার উড়ন্ত শানু একটা চ্যানেল রয়েছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো যাও গিয়ে দেখে নাও ভিডিওগুলো। আমি ওখানে বিভিন্ন জায়গা বিভিন্ন জিনিসের সম্বন্ধে ফ্যাক্ট ভিডিও ছাড়ি বাংলাতে। শান্তিনিকেতনে এসছি, দেখবো না তা হয়? সাধারণ ব্যালেন্সের খেলাও বলতে পারো, নাচের সাথে সাথে মাথার উপর যে ঘটগুলো আছে সেগুলোকে কিন্তু অসাধারণভাবে ব্যালেন্স করছে এরা, যেটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। এখন সত্যি এই সব জিনিসগুলো খুব রেয়ার জিনিস, আর এগুলোকেই তুলে ধরা হচ্ছে। দেখো মায়ের পুজোর জন্য কত লাইন পড়ে গিয়েছে পুরো মন্দিরে, সকাল হতেই সবাই চলে এসছে। আমরা ঠিক সময় মন্দিরে এসে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি, না হলে কিন্তু আমাদেরও এই লাইনের মধ্যে থাকতে হতো। আর ব্লগটা মানে আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন সেখানে যেতে অনেক দেরি হয়ে যেত, হয়তো বাসের জন্য, মানে বাসের যে টাইমিং তার জন্য হয়তো আমরা যেতেও পারতাম না। তো একদিক দিয়ে ভালো হয়েছে সকাল সকাল বেরিয়ে, এবার গাড়ির দিকে যাব, টিফিন করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর সেরকম কিছু এখানে দেখার নেই, সবাই তাড়া দিচ্ছে, এবার বেশি ব্লগ করলে ফেলে রেখেই চলে যাবে। যেহেতু আমরা সকালবেলা ভারত সেবাশ্রম থেকে কোনো রকম ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে পুজো দেব বলে, তাই পুজো দেওয়ার পরে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম। হোটেলের নাম জামাই আদর। এবার 41 ফিটের যে বুদ্ধ মূর্তি সেখানে যাচ্ছি আমরা। কালকে দেখা হয়নি, এত দূরে এসে এইটা না দেখে চলে যাওয়াটা ঠিক হতো না, ওই জন্য আরও বেশি আসা। দেখে আসবো নেবে। একদম চলে এসেছি 41 ফিটের বুদ্ধ মূর্তির সামনে, যেটা দেখার জন্য আমরা কালকে দেখতে পাইনি বলে মন খারাপ হয়ে গিয়েছিল। স্তূপা যাকে বলে, আর তার মাঝখানে বুদ্ধদেব বসে আছেন। আর দেখতে পাচ্ছ গেট বন্ধ রয়েছে, না হলে একদম সামনে দিয়ে দেখাতাম। আর দেখতে পাচ্ছ অষ্টাঙ্গিক মার্গ যেটা বা পঞ্চশীল নীতি, সেইগুলো দেখো, প্রাণী হত্যা না করা, চুরি না করা, এইসবগুলো এখানে রয়েছে। এই যে এখানেই দেখতে পাচ্ছ সেই বিশাল বুদ্ধ মূর্তি, আর এখানে দুটো স্তূপা করা রয়েছে। আর ওই জায়গাটাতে বুদ্ধদেবের যারা ফলোয়ার রয়েছেন তাদেরকে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর ওই যে স্ট্যাচুটা, তার সামনে অষ্টাঙ্গিক মার্গ রয়েছে, পঞ্চশীল নীতি রয়েছে। আর এই স্ট্যাচুটার নিচে যে বেদিটা, সেখানে বুদ্ধদেবের জীবনীটা তুলে ধরা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর একটু জুম করে দিচ্ছি আমি, এই দেখো এই জায়গাগুলোতে রয়েছে, এই জায়গাগুলোতে রয়েছে দুদিকে, পাশেও রয়েছে। আর বিশাল বুদ্ধ মূর্তি সামনে রয়েছে তোমাদের। তো তোমরা যদি আমার মতনই বোলপুর শহরটা বা শান্তিনিকেতনের আশপাশে যে শহর, মানে দেখার জিনিস যেগুলো আছে সেগুলো যদি গাড়ি করে ঘুরতে চাও, তাহলে এই দাদার সাথে যোগাযোগ করো। আর আমি দাদার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একেবারে সুরুল রাজবাড়ির একেবারে সামনে রয়েছি। এবার আমি ঢুকে পড়ছি মেন গেট দিয়ে একেবারে রাজবাড়ির ভিতরে। সুরুল রাজবাড়িতে আমি চলে এসেছি। আমি পুরো রাজবাড়িটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। এই সুরুল রাজবাড়ির সাথে অনেক ইতিহাস এবং ঐতিহ্য জুড়ে রয়েছে। তেমনই এক মুহূর্ত হলো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই রাজবাড়িতে অনেক সময় তার কাটিয়ে গিয়েছেন, এবং সেটা এখন ইতিহাস হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে নাট মন্দির একদম দুর্গা দালানের সামনে। যদিও বা এই
শুরুর রাজবাড়িতে কোনো রাজা বা তার বংশধরেরা থাকে না, এটা কিন্তু একটি ট্রাস্টি বোর্ড দ্বারা কন্ট্রোল করা হয় এবং প্রতি বছর দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর সময় এখানে কিন্তু অনেক মানুষের ভিড় হয়, আর দেখতে পাচ্ছ এখানটাই ঠিক পুজোটা হয়। আর এবার পুজোর পরে মায়ের যে কাঠামো সেটা এখানে তুলে এনে আবার রেখে দেওয়া হয়েছে পরের বছরের জন্য। আসছে বছর আবার হবে দুর্গাপুজো তার জন্য। আর এই হচ্ছে পুরো বাড়িটারে। সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা, অনেক পুরনো ঐতিহ্য রয়েছে এই বাড়িগুলোর সাথে। যে বড় বড় প্রাচীন জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ি বা রাজবাড়ি, সেগুলোর সাথে কিন্তু অনেক পুরনো ঐতিহ্য রয়েছে। আর তুমি দেখতেই পাচ্ছিলে আমি জাস্ট স্লিপ করে বেরিয়ে গেছিলো ওখানটায়। বাড়িগুলোর যে থাম সেগুলো দেখো কতটা মোটা মোটা থাম জাস্ট। আর এই দেখো সেই উপরে পুরনো যে বাড়ি, সেই বাড়িগুলোর উপরে যে ছাদের যে কড়িবর্গার ছাদ, সেটা একদম সব রাজবাড়িতে গিয়ে দেখতে পাবে। তো এইবার রাজবাড়িতেও অ্যাজ ইউজুয়াল। আর দেখতে পাচ্ছ সামনে কতটা চওড়া দালান, নাচ গান চলছে। আর এই রাজবাড়ির একদম পাশেই রয়েছে একটা দুর্গা দালান ও মন্দির, যে মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি ও টেরাকোটার কাজ করা। দুর্গা দালানটা আমি কাছ থেকে দেখাবো, তারাও কাছে চলে যাই। দুর্গা দালানের একদম সামনে রয়েছি, এটা একদম লক করা রয়েছে, এখান দিয়ে ঢোকা যাবে দুর্গাপুজোর সময়, কিন্তু এখন লক করা রয়েছে। আর রাজবাড়ির একদম পিছন দিকেটা দেখতে পাচ্ছ, রাজবাড়িটা খুব একটা বড় নয়, পিছনে একটা পুকুরও রয়েছে। আর এই যে এখানেও মায়ের যে কাঠামো সেটা রয়েছে, বিসর্জনের পরে নিয়ে এসে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে মন্দিরটা প্রচণ্ড সুন্দর লাগছে, কারুকার্য করা। সামনে যে দেখতে পেলে টেরাকোটার যে কাজটা ছিল মন্দিরের, ওটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ বকুল গাছ, বকুলতলা। তো ফাইনালি আমি চলে এসেছি বোলপুর বাস স্ট্যান্ডে। আর এবার বোলপুর শহরকে টাটা বাই বাই করে চলে যাব। আমাদের গাড়িটা চলে এসছে, জাস্ট এই গাড়িটা করে যাব। যাই হোক, তোমাদের আমি বলেছিলাম যে আমরা বাসে যাচ্ছি এবং বাসে যে কি ব্যবস্থা হয় বা বাসের সিস্টেমটা কীরকম তোমাদের জানাবো। তো দেখতে পাচ্ছ যে আমাদের ভলভো বাস চলে এসছে, আর ভলভো বাসে উঠেও পড়েছি। বাসটা কিন্তু খুব সুন্দর ছিল আর সিটগুলো রিক্লাইন ছিল, ফলে কোনো অসুবিধাই হয়নি আমাদের। আর তার উপর আবার এসি বাস ছিল। আমাদের বাস শক্তিগড়ে এসে একটা হল দিয়েছে, আর শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা সেটা এখান থেকে কিনে নিয়ে বেরিয়ে যাব আমরা। বাসের হল টাইম 10 মিনিট। যাই হোক, শক্তিগড়ে আমরা নেমে ল্যাংচার সাথে সীতাভোগ এবং মিহিদানা দুটোই কিনে নিয়েছি, কেননা এত দূরে এসছি আর এখানে বিখ্যাত যে মিষ্টি সেগুলো নিয়ে যাবো না তা কি হতে পারে। আরও একটা কথা, তোমরা দেখতে পাচ্ছ বাসের গায়ে অ্যাড দেওয়া রয়েছে গিফট 29th এডিশনের। আমি কিন্তু গেছিলাম এই গিফট 29 বা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। তো তোমরা যারা দেখোনি আমার ওই ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো, গিয়ে দেখে নিতে পারো। আর এই ভিডিওটা বা আমাদের বোলপুরের যে জার্নি সেটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।